আমেরিকা যেটা চাচ্ছে অথবা যেটা ক্লেম করছে, যেমন ট্রাম্প প্রশাসন তো ক্লেম করছে যে সে ব্লকেট দিয়ে আছে, এটা জাস্টিফাইড এবং দিস ব্লকেট ইজ ওয়ার্কিং, এবং এই হুম। ব্লকেটটা ইকোনমিক্যালি ইরানকে খুব ক্ষতি করছে, এবং ইরানের ভিতরে এটা নিয়ে আস্তে আস্তে একটা রিপারকেশন হবে, এটা তাদের আশা। বাট বাস্তব বাস্তব চিত্রটা ওরকম না, বাস্তব হুম। চিত্রটা ওরকম না। আর একই সাথে টিপিক্যাল আমেরিকান ফরম্যাটে তারা চাচ্ছে এই ব্লকেটও থাকবে, ইকোনমিক্যাল প্রেশার থাকবে, ডিপ্লোম্যাটিক প্রেশার থাকবে, এবং মোটামুটি একটা সারেন্ডারিং কন্ডিশনে যে ইরান নেগোসিয়েশন টেবিলে যে সাইন করে আসবে, ইরান এটাতে যাবে না। ইরান এই বিষয়ে যাবে না, এবং এই বিষয়টা তারা একেবারে ক্লিয়ার করে দিছে। যেটা প্রথম নেগোসিয়েশনের আগেও এই বিষয়গুলো ইরান এত ক্লিয়ারলি বলে নাই, যে বিষয়টা এখন ক্লিয়ারলি বলেছে যে এই কন্ডিশনে আমরা যাব না। এবং দ্বিতীয়ত, এই বিশেষ করে হরমুজ এবং নিউক্লিয়ার এই ইস্যুগুলো একেবারে এটা আমাদের টার্মস এন্ড কন্ডিশনে না গেলে আমরা ওখানে যাব না। তো এই বিষয়ে আমি একটু অন্য আর কয়েকটা ইনপুট দিতে চাই, যেটা হলো কি যে আহ, এই যে নেগোসিয়েশনের ভেতরে যদিও তিনটা দেশ এখানে খুব অ্যাক্টিভলি জড়িত আছে, পাকিস্তান, টার্কি এবং ইজিপ্ট। এবং ইজিপ্ট মেনলি আমেরিকান ইন্টারেস্টটা নিয়েই বার্গেনিং করছে বেশি। টার্কি ব্যালেন্স করছে সব দিকে, এবং পাকিস্তান এবং এই তিনটা দেশের সব মানুষের ভিতরে সব থেকে কি রোল প্লে করছে হলো পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির, ফিল্ড মার্শাল আসিম মনির। এবং আমরা জানি যে উনি ইরানে গিয়েছিলেন এবং ইরানে 3 দিন ছিলেন। জেনারেল আসিম মনির ইরানে 3 দিন ছিলেন, এবং উনি ইরানের প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছেন, স্পিকার গালিবাবের সাথে কথা বলেছেন, আইআরজিসি কমান্ডারদের সাথে কথা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলেছেন। এবং উনি ইরানের মাইন্ডটা নিয়েছেন, উনি পুরাটা ইরানের মাইন্ডটা নিয়েছেন। একই সাথে আহ, 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 আপনার যেমন ইজিপ্টের 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 পক্ষ থেকে আমেরিকার ডেভিড হুইটকপের সাথে কথা বলা হয়েছে। এবং আহ, টার্কি এটা নিয়ে একটু ব্যালেন্স করার চেষ্টা করছে সবকিছু মিলে, যাতে করে এই যে একটা মিসট্রাস্ট এবং যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে যতটা ন্যারো ডাউন করা যায়, এই চেষ্টাগুলো চলছে। বাট ওই যে এখন তো আমরা তো শুনতেও পেরেছি যে পাকিস্তান থেকে রিকোয়েস্ট করা হয়েছে ট্রাম্প যেন এসব এই ফালতু টুইট গুলা যেন না করেন, কারণ এই ট্রাম্পের এই স্টেটমেন্ট গুলাও এই নেগোসিয়েশনের একটা বড় বাধা হয়ে গেছে। এই ট্রাম্পের এর ভিতরেও তো আবার কিছু আপডেট আছে হলো, হুম। যেমন আহ, আহ, ইরানে কিন্তু নতুন মিসাইলের একটা সাপ্লাই এসেছে চায়না থেকে, মেনলি এয়ার ডিফেন্সেরই অংশ হিসেবে সার্ফেস টু এয়ার মিসাইল। এবং এই মিসাইল গুলোকে নিয়েই আমেরিকা একটু বেশি ভয় পাচ্ছিল, এই যে এগুলো মোটামুটি হ্যান্ড ক্যারি, শোল্ডার শোল্ডার দিয়ে ইউজ করা যায় আর কি। তো এই 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 যুদ্ধের ভিতরে এইগুলাও এসেছে। ইরান তার মিসাইল ক্যাপাবিলিটি এখন যেটা বলা হচ্ছে যে প্রায় 70%-এর বেশি আবার রিভাইভ করে ফেলেছে। তো আবার যেটা একটু আগে আমি বললাম যে রাশিয়া এবং চায়নার সাথে ইরানের কথা হয়েছে, এবং রাশিয়া খুব ডেসপারেট, কারণ আপনারা যদি রাশিয়ার অ্যাঙ্গেল থেকেও দেখেন, রাশিয়ার কোনো অপশন নাই। ইউক্রেন ইউক্রেন রাশিয়ার এক বর্ডারে ইউক্রেন, ওই ইউক্রেনে এই যুদ্ধেও তাকে জিততে হবে, এবং ইরান যাতে করে আমেরিকার কাছে হেরে না যায়, এইটাও রাশিয়ার সার্ভাইভালের জন্য এটা রাশিয়াকে এনশিওর করতে হবে। কারণ ইরান যদি হেরে যায় এবং ইরানে যদি আমেরিকার ফুটহোল্ড এস্টাবলিশ হয়ে যায়, তবে রাশিয়ার ভবিষ্যৎ রাশিয়ার জন্য একটা বড় প্রবলেম হয়ে যাবে। যেমন নেতানিয়াহুর যেমন একটা স্বপ্ন আছে ওই গ্রেটার ইসরায়েল, পুতিনেরও কিন্তু একটা হুম। বড় স্বপ্ন আছে, সেই পুরনো সোভিয়েত ইউনিয়ন। সেও কিন্তু রাশিয়াটাকে বড় করতে চায়, রাশিয়ার ইনফ্লুয়েন্সটাকে বড় করতে চায়। তো হুম। এই বিষয়গুলো এর সাথে আমি যদি আর কয়েকটা ইনফরমেশন যোগ করি, যেটা হলো যে আহ, আমেরিকার যারা সামরিক কমান্ডাররা বলেছেন যে তাদের গোলা বারুদ এবং তাদের মিসাইল 70% শেষ হয়ে গেছে, 30% অবশিষ্ট আছে। তো এই 30% নিয়ে এই সেকেন্ড ফেজের এই যুদ্ধটা করা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এর আগে এই যে ব্লকেট দিয়েছে আমেরিকা আপনার যে গালফ অফ ওমানে, হুম। এই ব্লকেডের ভেতর দিয়েও কিন্তু গতকালকে 34টা ইরানিয়ান শিপ চলে গেছে। 34টা ইরানিয়ান চলে গেছে, মানে ইউএসএ অ্যালাউ করেছে। একই সাথে সারপ্রাইজিংলি হুম। 4টা ইন্ডিয়ান শিপ আপনার দুইটার উপরে তো ইরান ফায়ার করেছে, এবং 4টা ইন্ডিয়ান শিপকে ক্যাপচার করেছে ইরান। তো দেখা যাচ্ছে এই হুম। 4টা ইরান ইন্ডিয়ান শিপই এরা বেসিক্যালি ইসরায়েলি পারপাস সার্ভ করতো। হুম। এটা দুইটার মালিকানা হলো ইসরায়েলের,
আর দুইটা হলো ঠিকানা ইউকের, বাট বেসিক্যালি এই চারটা হলো ইসরায়েলি শিপ। তো তাহলে মানে আমি চিন্তা করে দেখলাম যে আরেকটা বিষয় যদি এটার সাথে মেলান, এই যুদ্ধ শুরুর আগে 28শে ফেব্রুয়ারি এই যুদ্ধের শুরুর কয়েকদিন আগেই কিন্তু ইসরায়েলের নেতানিয়াহু এবং মোদির একটা একটা বৈঠক হয়েছিল, এবং সেখানে এইসব যুদ্ধের বিষয়ে অনেক আলাপ হয়েছিল। এবং ইন্ডিয়া এবং ইসরায়েল তারা কিন্তু মোটামুটি একটা অকৃত্রিম বন্ধু টাইপের, দুইটাই একটা এক্সট্রিম মুসলিম বিদ্বেষী দেশ এবং অকৃত্রিম বন্ধু। এবং এখন আমরা দেখছি যে এই এই ইন্ডিয়ার কাভারে ইসরায়েলি শিপগুলা আপনার এই হরমুজ এলাকাতে কিংবা ওই আপনার গালফ অফ ওমান এই এলাকাতে তারা একটা ডার্টি প্লে করার চেষ্টা করছে। তো এ কারণেই এই ইন্ডিয়ান শিপগুলা আটকানো হয়েছে, এই কারণেই ইন্ডিয়ান শিপগুলো আটকানো হয়েছে। এবং আরেকটা খবর যেটা পাওয়া যাচ্ছে যে এই যে ট্রাম্প নতুন করে হুট করে যে আবার সিজ ফায়ারটা বাড়িয়ে দিলেন প্রায় 72 ঘন্টা, এতে নাকি ইসরায়েল খুব নাখোশ অবস্থায় আছে, কি ইসরায়েল এটা আশা করে নাই। এবং ইসরায়েল বলছে যে তাদেরকে একেবারে ব্লাইন্ড রেখে দিয়ে ট্রাম্প এটা করেছেন, এবং ট্রাম্প এই কাজটা ঠিক করেন নাই। তো তার মানে ইসরায়েলের সাথেও একটু টানাপোড়েন ট্রাম্প প্রশাসনের এখন চলছে। তিনটা জায়গার তিনটা কথা বলে শেষ করবো আর কি। প্রথমত আমার ধারণা যে ইরান ইরানের এই চুক্তিটা, নেগোসিয়েশনটা যতক্ষণ না ইরানের আত্মসম্মানের সাথে যায়, ইরানের ডিগনিটির সাথে যায়, এরকম একটা চুক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ইরান এই চুক্তিটা মানবে না এবং এই নেগোসিয়েশনটা হবে না। এবং এই নেগোসিয়েশনটা না হওয়া হলে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ট্রাম্পও চায়নাতে যেতে পারবে না। কারণ এই ইরান যুদ্ধ চলমান রেখে আমার ধারণা ট্রাম্প চায়নাতে যেতে পারবে না, চায়নাও হয়তো ওইটাকে ওইভাবে ওয়েলকাম করবে না। এটা হলো এই দিকেরই। আর দ্বিতীয়ত হলো ইসরায়েলের কোনো অপশন নাই। ইসরায়েল হয়তো দেখছে যে ইরান যুদ্ধে তার যে গোল ছিল, তার যে টার্গেট ছিল সেটা তো ফেল করেছে, এই যুদ্ধটা তো আলটিমেটলি একটা পরাজয়ের মতো হয়েছে। তো যে কারণেই সে ওই লেবাননের ওই ফ্রন্টটাকে সে ধরে রাখবে, ওই লেবাননে ওইখানে ওইখানে যাতে পরাজয় না হয়, ওইখানে যেন ইসরায়েল ইন্টারেস্ট, এইখান থেকে সে ছাড় দিবে না। আমার ধারণা যে ওই 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 জায়গাটা সে আঁকড়ে ধরে রাখবে, ওই পোর্শনটাতে সে ছাড় দিবে না। আর দ্বিতীয়ত মণিপুরের বিষয়ে যদি বলি আমি, যেটা পাঠান ভাই অত্যন্ত সঠিক বলেছেন যে মণিপুর অত্যন্ত আনডেভেলপড, এবং এটার কারণও আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে সেভেন সিস্টার বলি আমরা, এই সেভেন সিস্টারের ভেতরে শুধুমাত্র আসাম বাদে বাকি 6টা সিস্টারেরই আপনার মেজরিটি জনগণ হলো হিন্দু, না অন্য ধর্মের। শুধুমাত্র আসামের জনগোষ্ঠীর আপনার মোর দেন 50% হলো হিন্দু, বাট বাকি এই 6টাতেই জনগোষ্ঠীর মানে নন হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা বেশি। তো তার মানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, ভারত এবং এই সরকার তাদের এই পাশেও মুসলমানদের সাথে যেভাবে আচরণ করে, এখানেও এই রাজ্যগুলাও যেহেতু সেখানে হিন্দু জনগোষ্ঠী কম, এ কারণে এখানে এইগুলাতে সুযোগ সুবিধা কম, ইনফ্রাস্ট্রাকচার কম, আপনার চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছুই কম। এবং মণিপুরে আগুন জ্বলছে বেশি, বাট আগুন তো নাগাল্যান্ডেও জ্বলছে, আগুন কিন্তু মিজোরামেও জ্বলছে। এই শুধুমাত্র আসাম বাদে কম বেশি আগুন এই সেভেন সিস্টারের 6টা সিস্টারে জ্বলছে। তো আমার ধারণা যে পাঠান ভাই যেটা লজিস্টিক সাপোর্টের কথা বললেন, আমার যেটা ধারণা ইন দি লং রান হয়তো ভবিষ্যতে আমরা দেখবো শুধু মণিপুর একা না, মণিপুর বাকিগুলাকে সঙ্গে নিয়ে ওই 6টা সিস্টারও হয়তো একসময় এক হয়ে স্বাধীনতার জন্য চেষ্টা করবে, এবং তারা একসময় স্বাধীন হয়ে যাবে, এটা আমার ধারণা আর কি। কারণ যে বৈষম্যটা আছে এই 6টা সিস্টারের সাথে ভারতের অন্য অঙ্গরাজ্যগুলোর ভিতরে, এটা আকাশ পাতাল। তো এটা এইভাবে চলবে না, এটা এইভাবে চলবে না, এবং তারা সেটা বোঝে, এবং তারা এটা খুব ভালোই বোঝে। তো এটাকে আর অত বেশি দমন করা যাবে না, এবং একটা সময় তারা স্বাধীন হয়ে যাবে, এটা আমার ধারণা। এটা বলে আমি শেষ করলাম।